প্রসেনজিৎ বাবু, বিজেপির একটি কর্মসূচি চলছে, চাকরি চায় বাংলা। অবশ্যই বাংলা চাকরি চায়, কারণ 15 বছর ধরে চাকরি নেই, শিল্প নেই। জেনারেশনের পর জেনারেশন পুরো নষ্ট। যারা বেকার, শিক্ষিত বেকার, তারা চলে যায় পররাজ্যে। আর একটু যারা পড়াশোনায় ভালো, যারা ইঞ্জিনিয়ারিং করছে, যারা আরেকটু বেশি হায়ার স্টাডিজ করছে, তারা চলে যাচ্ছে বিদেশে। কলকাতা প্রায় শ্মশানে পরিণত হয়েছে। সত্যিই চাকরি চায় বাংলা। এবং বিজেপির এই যে কর্মসূচি চাকরি চায় বাংলা, কি বলবেন? বিগত 15 বছরে পশ্চিমবঙ্গে কোনো শিল্প হয়নি। এবং যদি বিগত বামফ্রন্টের সময়ও ধরি, আপনি বিগত 25 বছরে ধরতে পারবেন, মানে এই 2000 সালের শুরু থেকে আজ অবধি পশ্চিমবঙ্গে কোনো শিল্প হয়নি। একটা রাজ্য 25 বছরের ওপর যদি শিল্প না আসে, সেখানে শিল্পের সম্ভাবনা যদি বিনষ্ট হয়ে যায়, তাহলে সেই রাজ্যের যে অবস্থা হওয়া উচিত, আজকে পশ্চিমবঙ্গ সেই জায়গায় উপস্থিত হয়েছে। আজকে পশ্চিমবঙ্গ বৃদ্ধের শহর। বাবা মা এখানে থাকে, ছেলে যদি চাকরি পায়, তাহলে ছেলে যদি ভালো এডুকেশন জানে বিদেশে থাকে, অথবা ভারতীয় জনতা পার্টি শাসিত কোনো রাজ্যে তাকে চাকরির জন্য চলে যেতে হয়। সে আহমেদাবাদ হোক, সে গুড়গাঁও হোক, সে মহারাষ্ট্র হোক, বিভিন্ন পাওয়া যায়, চলে যেতে হয়। তো বৃদ্ধের শহর পশ্চিমবঙ্গ, যে শহরে একসময় সারা ভারতবর্ষের শিল্পের পীঠস্থান ছিল, তাকে যারা এখানে দীর্ঘদিন কংগ্রেস শাসন করেছে, এখানে দীর্ঘদিন বামফ্রন্ট শাসন করেছে, এখানে দীর্ঘদিন তৃণমূলে শাসন করেছে, তো দায়িত্ব নৈতিকতা তাদেরকে নিতে হবে যারা পশ্চিমবঙ্গের শাসন ক্ষমতায় ছিল। বিজেপি পশ্চিমবঙ্গের শাসন ক্ষমতায় ছিল না। তাই আজকের যে শিল্পর পীঠস্থান থেকে আজকে শিল্পর বন্ধাত্ব যেখানে এসেছে, তার ফলে কি হয়েছে, আজকে বাংলার ছেলেমেয়েরা চাকরি পাওয়ার জন্য আর বাংলার উপর নির্ভর করতে পারে না, তারা বাইরে চলে যায়। এর পরিবর্তনের প্রয়োজন আছে। আজকে বাবা মা এখানে বৃদ্ধ, কত কষ্ট করে ছেলে মেয়ে বাবা মাকে ছেড়ে বাইরে যেতে হয়। আজকে যদি বাবা বা মায়ের একজন চলে যায়, সেই মায়ের অবস্থাটা আপনি ভাবুন বা বাবার অবস্থাটা ভাবুন। কিন্তু ছেলেটা যদি পশ্চিমবঙ্গে কলকাতার বা আশপাশে চাকরি পেত, তাহলে তার পরিবারটা হয়তো এইভাবে শেষ হয়ে যেত না। তাই পশ্চিমবঙ্গে চাকরির প্রয়োজন আছে, পশ্চিমবঙ্গে শিল্পের প্রয়োজন আছে। মমতা বন্দ্যোপাধ্যায়কে পশ্চিমবঙ্গে শিল্প আনতে হবে, চাকরি আনতে হবে। 26,000 লোক চাকরির জন্য বসে আছে। সেটা কি আনতে পারবে? মানে এখনো আনতে হবে বলছেন? 15 বছর তো বাংলার মানুষ দেখলো, এবং প্রত্যেক বছরই বিজনেস সামিট হয়, অনেক মৌ স্বাক্ষর হয়, ওই মৌ স্বাক্ষর হয়, মৌমাছিরা গড়ে, তারপরে কিছু দেখা যায় না। তাহলে কি আপনারা কি বলছেন, মানে এখনো চাই বলছেন, নাকি পরিবর্তন এলে আপনারা মানুষকে চাকরি দেবেন? কারণ বিজেপির কর্মসূচি যে চাকরি চাকরি দেবে পশ্চিমবাংলার মানুষকে, কি বলবেন, মানে আপনারা কিভাবে চাকরি দেবেন? দেখুন, একটা কথা আছে, মর্নিং শোজ দ্য ডে। উনি যদি চাকরি দেওয়ার চিন্তা করতো বা চাকরি নিয়ে আসা করতো, তাহলে ওনার গাইডলাইন বা রুটিন লাইনটা আলাদা হতো। ওনার প্রথম টার্গেট থাকতো, আমার এখানে শিল্প কীভাবে প্রতিষ্ঠা করতে পারবো। 15 বছর উনি দেখিয়ে দিয়েছেন। এখানে উনি বলছেন চপ শিল্প, ঘুগনি শিল্প। তাই উনি পশ্চিমবঙ্গের জন্য কোনো শিল্প আর আনতে পারবেন না। এবং পশ্চিমবঙ্গের ছেলেমেয়েরা যদি পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় উত্থান দেখেন, তার দুটো অঙ্গীকার, একটা যদি নন্দীগ্রাম হয়, একটা সিঙ্গুর। সিঙ্গুর কি, ভারতবর্ষের সর্ববৃহৎ শিল্পপতি টাটারা ওখানে ফ্যাক্টরি করত। সেই টাটাদের ফ্যাক্টরি উনি তাড়িয়ে দিয়ে উনি পশ্চিমবঙ্গের শাসন ক্ষমতায় এসেছেন। এটা শিল্প জগতের কাছে একটা বড় নেগেটিভ ইম্প্যাক্ট, যে টাটার মতো শিল্পপতি যখন পশ্চিমবঙ্গের বুকে শিল্প স্থাপন করতে পারেনি, তাহলে অন্যদেরও কোনো স্থান নেই। তাই পশ্চিমবঙ্গের বুকে কোনো শিল্প আসেনি। উনি মুকেশ আম্বানি থেকে, উনি লন্ডন থেকে, উনি সিঙ্গাপুর থেকে, এবং প্রত্যেক বছর অজস্র মই স্বাক্ষরিত করেছেন। মৌ স্বাক্ষরিত করে উনি বলেন এত হাজার কোটি টাকার মৌ স্বাক্ষরিত হলো, কিন্তু বাস্তবের মাটিতে তার কোনো ফলন হয় না, তার বীজও রোপণ হয় না। তাই পশ্চিমবঙ্গে আজও পশ্চিমবঙ্গের মাটি শিল্পের খরা বয়ে চলেছে। তাই শিল্পের খরার জন্য পশ্চিমবঙ্গের চাকরি নেই। তাই পশ্চিমবঙ্গের বেকার ছেলেরা, যারা পশ্চিমবঙ্গের যুব সমাজ, তারা এবং যুবতী যারার বয়স 35-এর নিচে, যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে, মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করছে যে আমাদের ভবিষ্যতের জন্য আপনি চাকরির ব্যবস্থা করুন। তাই আমরা 10 লক্ষ এই অ্যাপ্লিকেশন ফর্ম আমরা নবান্নে পাঠাবো মুখ্যমন্ত্রীর কাছে, যে এরা চাকরির জন্য প্রস্তুত আছে, এদের চাকরির ব্যবস্থা করুন। আমি নিশ্চিত
যিনি কোনো শিল্প করতে পারেননি, পশ্চিমবঙ্গের কোনো ইনফ্রাস্ট্রাকচার করতে পারেননি, তিনি এদের চাকরিও দিতে পারবেন না, এই ব্যাপারে নিশ্চয়তা আমার আছে। যদি আগামী দিন এই ছেলেমেয়ের ভবিষ্যৎ চাকরি পেতে হয়, তাহলে আপনাকে পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টি শাসিত রাজ্যের মতো এখানেও ভারতীয় জনতা পার্টিকে প্রতিষ্ঠা করতে হবে। ভারতীয় জনতা পার্টি প্রতিষ্ঠা হলেই পশ্চিমবঙ্গে ভারী শিল্প আসবে, শিল্পের মডার্নাইজেশন হবে, শিল্পের শহর আবার কেন্দ্র গড়ে উঠবে। কেন এটা বলা হয় যে কলকাতাকে ইস্টের সিঙ্গাপুর, তো সেইখানে দাঁড়িয়ে আবার নতুন শিল্পের সম্ভাবনা আমরা দেখতে পাবো। কিন্তু মুখ্যমন্ত্রী তো বলেছিলেন ডবল ডবল চাকরি দেবো, ডবল ডবল শিল্প হবে, ডবল ডবল, মানে সবই ডবল ডবল হবে। মানে আগের নির্বাচনে আমরা দেখেছিলাম, তো সেই ডবল কোথায়? এবং মমতা বন্দ্যোপাধ্যায় সরকারে বসার পরে, আমি আপনাকে বললাম না যে প্রধানমন্ত্রী সরকারে বসার পরে একের পর এক প্রজেক্ট চালু করেছে। আপনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী সরকারে বসার পরে আপনি একটা দেখান যে একটা বড় হাসপাতাল উনি তৈরি করেছেন, যে হাসপাতালটা উনি ভিত্তিপ্রস্তর থেকে শুরু করে শেষ অবধি তৈরি করেছে। পশ্চিমবঙ্গে এই হাসপাতালের প্রয়োজন নেই। তো গ্রামেগঞ্জে প্রচুর সুপার স্পেশালিটি করেছেন, ওনারই বক্তব্য, হ্যাঁ, ওনারই দলের লোকেদের বক্তব্য, বা মুখ্যমন্ত্রী নিজেও বলেছেন সুপার স্পেশালিটি হাসপাতাল গ্রামে গ্রামে ছেয়ে গেছে। আপনি দেখেছেন না বারাসাতে সুপার স্পেশালিটি হাসপাতালের মধ্যে ইঁদুর ঘুরে বেরিয়ে যারা প্রান্তিক স্তরের মানুষ, যাদের পক্ষে সম্ভব নয় RN টেকর, ফর্টিস কিংবা অ্যাপোলো থেকে চিকিৎসা করা 20, 25, 30 লাখ টাকা দিয়ে, তারা যারা সমাজের দিন আনে দিন খায়, যারা দৈনন্দিন লড়াইয়ের মধ্যে থাকে, তাদের পক্ষে এত টাকা ব্যবস্থা করা সম্ভব হয় না। তারা আজকে বারাসাত হাসপাতালে গেছে চিকিৎসা করার জন্যে, রাতেবেলায় সেই ভদ্রলোকের চোখ ইঁদুরে খুবলে নিয়ে চলে গেছে। তাহলে সুপার স্পেশালিটি হাসপাতালের এই হচ্ছে বর্তমান অবস্থা। আপনার যেখানে দাঁড়িয়ে আপনি আমাকে ইন্টারভিউ নিচ্ছেন, সেই বরানগর জেনারেল হাসপাতালে রাত্রিবেলায় যান। নট অনলি বরানগর জেনারেল হাসপাতালে কোনো চিকিৎসার ডাক্তার পাবেন না। আপনি এই জিনিস আপনি প্রত্যেক কটা জেলা হাসপাতালে যান। আজকে জেলা হাসপাতালের একটাই কাজ, কোনো রুগী আসলে তাকে ট্রান্সফার করে দাও কলকাতার কোনো হাসপাতালে, এছাড়া তাদের আর কোনো কাজ নেই। তাহলে যেখানে এত সুপার স্পেশালিটি করার পরও সেই রুগীকে কলকাতাতে ট্রান্সফার করা, তাহলে সেইখানকার কি বর্তমান অবস্থা আশা করি আপনিও বুঝতে পারছেন। ভাতের একটা চাল টিপলে বোঝা যায় ভাতেরটা ভাত হয়েছে কিনা, তেমনি এই সুপার স্পেশালিটি বিভিন্ন জেলার হাসপাতালে থেকে যেভাবে কলকাতার বুকে রুগীদের ভিড় হয়, তা দেখে বোঝা যায় ওই হাসপাতালগুলোর বর্তমান অবস্থা কত খারাপ। প্রসেনজিৎ বাবু, আমরা তো শিল্প নিয়ে জানি, শিল্পটা আস্তে আস্তে পশ্চিমবাংলা থেকে 35 বছর, তারপরে 15 বছর, শিল্পটা পুরো একদম শ্মশানে পরিণত হয়েছে। আর একটা বিষয়ে যাব বাজেট নিয়ে, কারণ মুখ্যমন্ত্রী কিন্তু খুবই তো ট্যালেন্টেড মুখ্যমন্ত্রী আমাদের পশ্চিমবাংলায়। তিনি ট্রেডমিলে হাঁটতে হাঁটতে বাজেট করেন, তিনি প্রচুর ভাষা জানেন, মানে তিনি অপার মানে সমৃদ্ধ সব কিছুতে। বিষয়টা হচ্ছে তিনি আবারও বাজেট করলেন, যে বাজেট তিনি ট্রেডমিলে করেন, এবং সেই বাজেটে আমরা দেখলাম অমিত মিত্রকে পাশে নিয়ে, এখন যিনি অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যকে পাশে নিয়ে তিনি বিশাল বড় করে বাজেট পেশ করলেন। কি বলবেন? পশ্চিমবঙ্গের মমতা বন্দ্যোপাধ্যায়ের শেষ বাজেট এটা, কারণ ওনার বাজেটেই তার প্রতিফলন আছে। আজকে সরকারি কর্মচারীদের ডিএ বৃদ্ধি করার জন্য, ডিএর ভাতা দেওয়ার জন্য সুপ্রিম কোর্ট আদেশ দেওয়ার পরেও আজ অবধি তাদেরকে 10,000 কোটি টাকার ব্যবস্থা করতে পারেননি। সেখানে উনি বলছেন বাজেটের 7ম বেতন কমিশন গড়ার কথা মে মাসের পরে। উনি নিশ্চিত আছেন যে বেতন কমিশন আমি বলে গেলাম, কিন্তু বেতন কমিশনের টাকা মিনিমাম 50,000 কোটি টাকা লাগবে। উনি কোত্থেকে অ্যারেঞ্জ করবেন? কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার তো তিনি বাজেটে বাড়িয়ে দিলেন। লক্ষ্মীর ভাণ্ডার বাড়িয়েছেন, কিন্তু বাজেটে তো 50,000 কোটি টাকা আরও লাগবে 7ম বেতন কমিশন লাগু করতে গেলে। উনি আজকের দিনে সেই যে 7ম বেতন কমিশন যে কথা বলেছেন মে মাসের পরে, ওনার পক্ষে সম্ভব না সেই 50,000 কোটি টাকা জোগাড় করা। উনি এটা বুঝতে পেরেই উনি এটা ডিক্লেয়ার করে গেলেন। এটা আমরা জানি, এটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অ্যাজ এ মুখ্যমন্ত্রী হিসেবে শেষ বাজেট। এবার আসি লক্ষ্মীর ভাণ্ডার বা ক্ষেত্রে। দেখুন এই বাজেটের মধ্যে আপনি দেখতে পারবেন না, এই বাজেটে আপনি যদি দেখেন যে কোনো বিগ ইনফ্রাস্ট্রাকচারের কোনো ডেভেলপমেন্টে ইনভেস্টমেন্ট আছে, ঠিক আছে, এই বাজেটে আপনি দেখতে পারবেন না কোনো হাইওয়ে প্রজেক্টের কোনো বিগ ইনভেস্টমেন্ট আছে। যেগুলো কমিউনিকেশন সেক্টর, যেগুলো কমিউনিকেট করে মানুষের,
তার কোনো ডেভেলপমেন্ট আপনি দেখতে পারবেন না। আপনি বাজেটে দেখতে পারবেন না যে আইটি সেক্টরের জন্য উনি ধরেছেন মাত্র 282 কোটি টাকা, আর উচ্চশিক্ষার জন্য ওনার ধরা আছে 82 কোটি টাকার মতো, না 78-80 কোটি টাকার অ্যাপ্রক্স। কিন্তু সেখানে যদি আপনি মাইনরিটি কমিশনকে দেখেন, সেখানে ধরা আছে 5,000, প্রায় 400 না 500 কোটি টাকার মতো ধরা আছে। তো ওনার বাজেট যেভাবে একটা ভর্তুকি দেওয়া বাজেট তৈরি করেছে, এই বাজেট পশ্চিমবঙ্গে আগামী দিন কোনো ইতিবাচক ফল প্রকাশ করবে না। তাই আমার মনে হয় এটা ওনার শেষ বাজেট, সেই হিসাবে উনি বাজেট পেশ করেছেন। কারণ লক্ষ্মীর ভাণ্ডারের 500 টাকা মানে 1,500 টাকা বাড়িয়ে ওনার সংসার চলবে না। এবং আমাদের বিরোধী দলনেতা শুভেন্দুদা বলেছেন যে আমরা ক্ষমতায় আসলে ডবল দেবো, 3,000 কোটি টাকা দেবো, মানে 3,000 টাকা দেবো, 3,000 টাকা দেবো। তো মানুষ ভাববে, ঠিক আছে। আর শুধু 3,000 টাকা দিলেই হবে না, তার সাথে যুবক যুবতীরাতে চাকরির ব্যবস্থা করতে হবে, শিল্পের ব্যবস্থা করতে হবে, সমাজের মধ্যে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করতে হবে, এবং বিভিন্ন জায়গাতে যাতে কমিউনিকেশনের জন্য আরও বড় বড় হাইওয়ে প্রজেক্ট তৈরি করতে পারি তার ব্যবস্থা করতে হবে, তবেই একটা সমাজ এগিয়ে চলে। তো প্রসেনজিৎদা, খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা এবং স্বাস্থ্য, এগুলো মানুষের প্রাথমিক বেসিক নিডস, প্রাথমিক চাহিদা। 3,000 টাকা করে বিজেপিও বলেছে তারা এলে 3,000 টাকা করে দেবেন। এই যে 5টা জিনিস বেসিক মানুষের দরকার, এই 5টা জিনিস কিভাবে নিশ্চিত করবে বিজেপি? মানে আপনাদেরই লাইন আপটা কি, যদি একটু বলেন দর্শকদের। দেখুন, বাসস্থানের ক্ষেত্রে বলতে গেলে আবাস যোজনার মাধ্যমে আজকে ভারতবর্ষের বুকে তথা পশ্চিমবঙ্গে আবাস যোজনার কাজ চলছে। আজকে দেখতে পাবেন যে কোনো কুটের বাড়ি বা মাটির বাড়ি খুব কম দেখতে পাওয়া যায়। শহরে গ্রামে গ্রামে আবাস যোজনার মাধ্যমে বাড়ি দেওয়া হচ্ছে। রেশন ব্যবস্থাতে ফ্রিতে খাদ্য দেওয়া হচ্ছে। হ্যাঁ, আজকে রেশন কার্ড অনুসারে ঠিক সেইভাবে তাদের রেশন দোকান থেকে বিভিন্ন রকমভাবে তাদের ফ্রিতে সরবরাহ করা হচ্ছে। কোভিড কালের সময় থেকে আজ অবধি চলে আসছে। খাদ্য বাসস্থানের যে ব্যবস্থা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি করেছেন, তার সাথে সাথে শিক্ষা। দেখুন, শিক্ষায় পশ্চিমবঙ্গ সারা ভারতবর্ষের রাজধানী ছিল। সেই শিক্ষাকে যদি আবার নতুনভাবে মেঘনাথ সাহা থেকে শুরু করে সত্যেন্দ্রনাথ দত্ত থেকে, সত্যেন্দ্র বোস থেকে তৈরি করতে হয়, জগদীশচন্দ্র বোস থেকে, তাহলে আপনাকে এখানে ভারতীয় জনতা পার্টির সরকার প্রতিষ্ঠিত করতে হবে। শিক্ষা স্বাস্থ্যের সাথে সাথে যদি আপনার খাদ্য বাসস্থান এর উন্নতি করতে হয়, তাহলে এখানে আপনার বর্তমান সরকারকে বিসর্জন দিয়ে নতুন সূর্যকে আনতে হবে, তার নাম ভারতীয় জনতা পার্টি।